কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুই পক্ষই চাইবে তাদের থেকে আমাদেরকে সরিয়ে রেখে দিতে। আওয়ামী লীগ চাইবে আমরা যেন বিএনপির দিকে না যাই, বিএনপি চাইবে আমরা যেন আওয়ামী লীগের দিকে না যাই। ফলে আমাদের একটা রাজনৈতিক মূল্য সেখানে আমরা পাব। কিন্তু আমি যখন দেখলাম যে বিএনপির যারা আন্দোলনের মুখে বিভিন্নভাবে তারা কতগুলো ফাঁদে পড়ে গেল, এটা আমি তাদের দোষ দেই না, এটা স্বাভাবিক ছিল। আন্দোলন করলেই কিছুটা সহিংসতা বিভিন্ন জায়গায় হয়, সহিংসতা সৃষ্টি করা যায় বাইরে থেকে। কাজে এই সহিংসতার নাম দিয়ে তাদেরকে ঢালাওভাবে তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদেরকে কনভিকশন দেওয়া হলো পুরানো মামলায়। নেতা কর্মী এবং ক্যান্ডিডেটদেরকে আমাদের নির্বাচনের থেকে বাইরে বের করে রাখা হলো। ফলে মাঠে থাকলাম আমরা এবং আওয়ামী লীগ। তখন প্রশ্ন আসলো যে আমরা না গেলে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা থাকবে না নির্বাচনের, এবং আমরা এটা নিয়ে কিছুটা উৎফুল্ল ছিলাম অনেকেই, যে এটার থেকে হয়তো আমরা যদি নির্বাচনে যাই কিছু ভালো সুফল পেতে পারি। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখলাম, নির্বাচনের শিডিউল ঘোষণার পরেও দীর্ঘদিন পরেও পর্যন্ত আওয়ামী লীগ আমাদের সাথে কোনো দর কষাকষিতে আসে নাই। তাদের থেকে একটা পরিষ্কার বিষয় বোঝা গেল, যেটা পরবর্তীতে আবার বলার চেষ্টা করব। সেটা হলো তারা গ্রহণযোগ্যতার জন্য এতটুকু লালায়িত ছিল না। তাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্বার্থী তারা গ্রহণযোগ্যতার জন্য লালায়িত ছিল না। এবং আমাদেরকে নিয়ে তাদের যে একটা একদলীয় শাসন ব্যবস্থার যে একটা আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষায় সুপ্রিম লিডার একজন থাকবেন আর সরকারি দল বিরোধী দল সকলেই তার কাছে আনুগত্য প্রকাশ করতে হবে, অনুগত বিরোধী দল, সেই অনুগত বিরোধী দলের ক্যাটাগরিতে জাতীয় পার্টিকে তারা ফেলতে পারছিল না। তাদের অবিশ্বাস ছিল আমার উপরে, এটা আমার ধারণা যে আমি অনুগত বিরোধী দল হতে রাজি হব না। কাজে অনুগত বিরোধী দল ছাড়া তারা বিরোধী দল করার জন্য প্রস্তুত ছিলেন না। তারা আমাদের গলায় কিছু পচা মরা আবর্জনা ঝুলিয়ে দিয়ে আমাদেরকে অনুগত বিরোধী দল করার চেষ্টা করেছিলেন। আমি যেটাতে রাজি হই নাই। ফলে তারা আমাদের থেকে কিছুটা হলো ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলেন। কাজে আপনারা যে বলছেন গ্রহণযোগ্যতার জন্য একটা প্রচার করা হয়েছে, আমরা দল বিক্রি করেছি, তারা গ্রহণযোগ্যতার জন্য, তারা দল কেনার জন্য রাজি ছিল না, গ্রহণযোগ্যতার জন্য। এই কথাটি আপনাদেরকে আমি বলতে চাই স্পষ্ট ভাষায়। যাই হোক, পরবর্তীকালে যে কোনোভাবেই হোক, সরকারের গণবিরোধীর চাপের কারণে হোক, যে কোনো কারণে হোক, সরকার আমাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু করলেন। কিন্তু নেগোসিয়েশনের প্রথম দিন থেকেই তাদের একটা অ্যাটিটিউড ছিল, তোমরা নাও যাও। তারা আমাদেরকে কোনো দর কষাকষি তেমন কোনো সুযোগ সুবিধা দেন নাই। এবং আমরা নির্বাচনের সময় হলো, আমরা নেতৃবৃন্দ বসলাম যে আমরা নির্বাচনে তখন যাব কি বাদ দিয়ে দেব। প্রশ্ন আসলো, আমাদের দল আন্দোলনে নেই, আমাদের দল নির্বাচনে যদি না যাই ভবিষ্যতে দলকে টিকিয়ে রাখা সম্ভব হবে কিনা। 17ই ডিসেম্বর আমাদের প্রতীক বরাদ্দ, এটা আমরা ধরে রেখেছিলাম, প্রতীক বরাদ্দ না করলে নির্বাচনে যেতে পারবে না। 16ই ডিসেম্বর রাত্রে আমাদেরকে 26টার একটা তালিকা দেওয়া হলো, যে তালিকায় আমাদের একে পর্যন্ত নেগোসিয়েশনের সময় 100 তালিকা, 70 তালিকা, 40 তালিকা, 50 তালিকা প্রায়োরিটি বেসিসে বিভিন্নভাবে দিয়েছিলাম। এগুলোর কোনো বরাদ্দ না করে নিজের ইচ্ছায় যেখানে আমাদের ওখান থেকে কিছু নিয়েছে, যেখানে যার যেরকমভাবে মনে হয়েছে তারা 26টা তালিকা এবং পরিষ্কার বলে দিল জাতীয় পার্টির ক্যান্ডিডেটের পক্ষে আমরা উইথড্র করলাম। সেখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট ছাড়াও আওয়ামী লীগের আরও ক্যান্ডিডেট ছিলেন, বেশিরভাগ জায়গায়, শুধু 2টো জায়গা ছাড়া বোধহয়, এবং শক্তিশালী ক্যান্ডিডেট ছিল আওয়ামী লীগ এবং অন্যান্য দলের ক্যান্ডিডেট ছিল। এবং অনেক ক্ষেত্রেই স্পষ্ট আমরা বুঝতে পেরেছিলাম যেটা হয় আওয়ামী লীগের লোককে জেতানোর জন্য, অথবা তাদের নির্বাচিত আরেকজন আওয়ামী লীগের বাইরের লোককে নির্বাচনের জন্য তারা এই তালিকা করেছে। সেই 26টা তালিকা দিয়ে প্রচার করা হলো যে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে। বাস্তবে কোনো ছাড় দেওয়া হয় নাই। এবং তারা বলেছিলেন যে নির্বাচন, আমরা বলছিলাম নির্বাচনে আসবো, দর কষাকষির মূল একটা কথা ছিল, আমি বলতে ভুলে গেছি, যে এই দর কষাকষি না করার কথা ছিল যে আমরা নির্বাচনে আসবো, নির্বাচন আবার সুষ্ঠু হতে হবে, নির্বাচনে প্রশাসন দলীয় কর্মীর মতো ব্যবহার করবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দলীয় কর্মীর মতো কাজ করবে না। তারা বলেছিলেন আমরা একটাই শুধু সুবিধা দিতে পারি, আমাদের
নৌকা মার্কা বা আমাদের দলীয় প্রতীক থাকবে না, তাহলে দলীয়করণ হবে না, আমরা বাকিটা নিশ্চিত করব। আমি এই কথাতে কনভিন্স ছিলাম না, তথাপি আমরা রিস্ক নিতে চেয়েছিলাম। কিন্তু 26টা তালিকা দেওয়ার পরে আমি বলেছি আমাদের অন্তত পক্ষে রানিং এমপি সহ আরও 10-15 জন খুব ভালো ক্যান্ডিডেট আছে যারা ফেয়ার নির্বাচনে পাশ করতে পারবে, তাদের তালিকাও নাম ঢোকাতে হবে। না হলে 16 তারিখে আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি, সবাইকে জানিয়েছি আমি নির্বাচনে যাব না। 17 তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষটা আমি ডিটেইলভাবে বলবো না, সেটা আপনারা বুঝে নেবেন। পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। আমার নেতৃত্বে নয় বা আমার সঙ্গে যারা থাকবেন তাদের নেতৃত্বে নয়, যারা থাকবেন না তাদের নেতৃত্বে নেওয়া হবে। এবং সেটাতে আমাদের আলাপ আলোচনা করে আমরা যেটা বুঝলাম, তাতে আমাদের দল গৃহপালিত বিরোধী দল হিসেবে নির্বাচনে কন্টেস্ট করে তারা রাজনৈতিকভাবে হারিয়ে যাবে এবং আমরা আমাদের রাজনৈতিক মঞ্চ হারাবো, যাতে করে ভবিষ্যতে আমরা দেশ ও জাতির জন্য কিছু করতে পারবো না। সেই প্রেক্ষিতে আমরা নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই। তখন আমি বলেছিলাম আরও 10 থেকে 15টা আমাদেরকে নৌকা মার্কা উঠিয়ে দিন এবং আমাদেরকে নিশ্চিত করুন যে সব জায়গায় নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ। তারা আমাকে কথা দিয়েছিলেন যে সেটা তারা করবেন এবং করতে গিয়ে এক পর্যায়ে শুধু আমার স্ত্রীটা দিয়ে বললেন যে বাকিগুলো প্রসেসে আছে, ঠিক আছে। এবং বাইরে প্রচার করা হলো যে আমি আমার স্ত্রীর মনোনয়নের জন্য আমি নির্বাচনে এসেছি, আমি দলকে বিক্রি করে আমি স্ত্রীর মনোনয়নের জন্য গেছি। সে সময় একই সঙ্গে ঢাকার আরও কয়েকটা সেন্ট্রাল আসনের জন্য আমি তখন দাবি করেছিলাম এবং সঙ্গে সঙ্গে বলেছিলাম বাকি, এবং তারা আমাকে কথা দিয়েছিলেন এবং তখনও কথা দিয়েছিলেন সেদিন লাস্ট পর্যন্ত 17 তারিখ যে তারা চেষ্টা করবেন। পরবর্তীকালে যখন হয়নি তখন তারা বলেছিলেন আমরা দায়িত্ব নিচ্ছি এগুলো জায়গায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।